ব্যাংক খাতের লাখ লাখ কোটি টাকা লুটপাটকারীদের বিচারে নেই দৃশ্যমান পদক্ষেপ, সুযোগ দিতে চান গভর্নর, কঠিন সিদ্ধান্ত নেয়ার পরামর্শ। আন্তর্জাতিক বাজারে 2023 সালের তুলনায় গত বছর বাড়েনি খাদ্যের দাম। 16 বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছিল চালের দর, জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার মাস ভিত্তিক প্রতিবেদন। পূর্বাচলে চলছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কুয়াশা কাটায় সকাল থেকেই ভিড় ক্রেতা দর্শনার্থীদের। ছুটির দিনে চলছে ঘোরাঘুরি। সংঘাত আর নিষেধাজ্ঞার মুখে বান্দরবানে পর্যটন শিল্পে ধস। ভরা মৌসুমেও নেই পর্যটক। কর্মসংস্থানের অভাবে রাঙ্গামাটিতে বাড়ছে বেকারত্ব। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব ব্যাংকিং খাত নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB'র সাবেক সভাপতি হুমায়ুন রশিদ। হুমায়ুন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে ফিরবো আলোচনায় কিছুক্ষণ পরই। তার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, সেটি আমরা একটু দেখে আসতে চাই। ব্যাংক খাতের লুটপাটকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থাই চোখে পড়ছে না। অন্তর্বর্তী সরকারের 5 মাস পূর্ণ হতে চললেও কোনো পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ গ্রাহকরা। জড়িতদের আইনের আওতায় আনার দাবি। অবশ্য বিচারের পরিবর্তে লুটেরাদের ভালো হওয়ার সুযোগ দিতে চান কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। তবে অর্থনীতিবিদদের পরামর্শ, টেকসই আর্থিক খাতের স্বার্থে নিতে হবে কঠিন সিদ্ধান্ত। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে অর্থ পাচার হবে, এটার কিন্তু সব গবেষণায় বলছে। মাসুদ বিশ্বাস দেশের অর্থ পাচারকারীদের ধরার দায়িত্ব পেয়ে নিজেই নিয়েছেন সে সুযোগ, এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জুলাই আগস্ট আন্দোলনে আতঙ্কগ্রস্ত হয়ে পদত্যাগ করেন তিনি। পট পরিবর্তনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পালিয়ে থেকে পদত্যাগের ঘটনাও নজিরবিহীন। গত 16 বছরে লাখো মানুষের জমানো অর্থ ব্যাংক থেকে নানা কৌশলে আত্মসাতের মহোৎসবে সুযোগ দেয়ার কলঙ্কিত অধ্যায় রচনা হয়েছে খোদ বাংলাদেশ ব্যাংক থেকেই। এমন বিশ্বাসহারা লোকের ভারেই সংকটে দেশের ব্যাংক খাত। খেলাপির খাতায় যোগ হয়েছে 2,84,000 কোটি টাকা। সরকার পতনের পর অনিয়মের নানা চিত্র গণমাধ্যমের পাতায় চিত্রায়িত হলেও সংস্কারের খাতায় কতটুকু লিপিবদ্ধ হচ্ছে এসব খতিয়ান? অর্থনীতি নিয়ে যারা প্রতিনিয়ত থাকেন নানা পর্যালোচনায়, তাদের মুক্ত বাক্যেই উঠে আসছে নতজানু পদক্ষেপের কথা। নামে বেনামে অর্থ চলে গেছে, এর পিছনে তো ব্যাংকের কর্মকর্তারা জড়িত আছেন, ব্যাংকের বোর্ডের লোকজন যারা, তারা জড়িত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের দিক থেকে একটা কড়া বার্তা দেওয়া যে না, এই ব্যাংকগুলোতে যেগুলো রয়েছে বড় বড় দুর্নীতির যে সমস্ত অভিযোগ আছে বা তদন্ত চলমান রয়েছে, সেগুলোকে প্রয়োজনীয় জনসম্মুখে নিয়ে আসা। সেই কাজগুলোর কিন্তু কোনো ধরনের কোনো উদ্যোগ নেই। আর্থিক খাতে কতটা অনিয়মে জড়িত ব্যাংকাররা, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের বক্তব্যেও উঠে এসেছে ভয়াবহ চিত্র। আমি ওইটা করতে চাই, যদি শৃঙ্খলার বাড়িয়ে ফেলি লাভ হবে। সামনের দিকে তাকান, ভালো হতে দেন মানুষকে। ভুল করে থাকলেও সে যদি শুদ্ধ হয়, আমি সেটাই চাই। তারপরেও যদি সে খারাপ কাজ করে, শাস্তি অবশ্যই পেতে হবে। আমি যদি এখন এই কমলের লোম বাঁচতে যাই, কমল তো উধাও হয়ে যাবে। ঘুণে ধরা ব্যাংক খাতের সংস্কারে গভর্নরের এই বক্তব্যকে অযৌক্তিক বলছেন প্রবীণ ব্যাংকাররা। গত 53 বছরে রেকর্ডে দেখা যায়নি যে বাংলাদেশ ব্যাংকের লোক পদত্যাগ করছে। এই পদত্যাগের কারণটা কি? এই কারণটা অবশ্যই ইনভেস্টিগেট করতে হবে। সেই ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে আপনার বাইর হবে যে হোয়াট হি ডিড, হোয়াট হি মিসডিড। পরিচ্ছন্ন অর্থ কারবারে এখনো ব্যাংকেই নিজেদের আস্থায় রাখতে চান সালমা, শহীদুল কাদের সহ হাজার হাজার গ্রাহক। কিন্তু দাবি একটাই, লুটপাটকারীদের বিচার। এমন আইন করতে হবে যেন কোর্ট ছাকা না বাড়াতে পারে। টাকা তো দিতেই হবে, এগুলো তো জনগণের টাকা না। প্রয়োজনে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করে মাধ্যমে হলেও রিকভারি করে তাদের যথোপযুক্ত বিচার হওয়া উচিত। আমরা প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আবারও আমরা চলে যাব হুমায়ুন রশিদের কাছে। হুমায়ুন রশিদ, আমরা প্রতিবেদনে ব্যাংক খাতে নানা অনিয়মের চিত্র দেখলাম। শুরুতেই যে প্রশ্নটি আমি আপনার কাছ থেকে করতে চাই, সেটি হচ্ছে অনিয়মের কারণে ডজন খানেক ব্যাংক কর্মকর্তার ব্যাংক পরিচালনা বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, অথচ কারো বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটি আসলে কি বার্তা দিচ্ছে, নেতিবাচক কোনো বার্তা দিচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি
যদি দেখেন, এটা কিন্তু রাজনৈতিক কমিটমেন্ট, এই রাজনৈতিক কমিটমেন্ট থেকে জিনিসটা সূত্রপাত। এই ব্যাংক কর্মকর্তারা কিন্তু ফলো করেছে বাংলাদেশের ব্যাংকের কালচার, নিয়ম নীতি, অতীতেও করেছে, বর্তমানও করছে এবং ভবিষ্যতে তাই করবে। এখানে রেগুলেটরি বডিজ হিসেবে বাংলাদেশ ব্যাংকের রোল অনেক স্ট্রং হওয়া দরকার। অতীতে সেই স্ট্রং ছিল না থাকাতে ব্যাংকের যে ব্যবস্থা একবারে ভেঙে পড়েছিল। ভেঙে যাওয়াতে অনেক টাকা পাচার হয়েছে, অনেক টাকা অবৈধভাবে বিনিয়োগ হয়েছে, বিনিয়োগ ঠিক না, এটা বেরিয়ে গেছে ব্যাংক খাত থেকে। এর ফলে যে আসল বিনিয়োগ বাড়ে নাই, আসল বিনিয়োগ না বাড়াতে আসল কর্মসংস্থান হয় নাই। এই চেইন এফেক্ট গুলা কিন্তু আমরা এখন দেখছি এবং আগামীতে যদি না দেখতে চাই তাহলে আমাদের ব্যাংকের সিস্টেমটা, বিশেষ করে ব্যাংকিং সিস্টেমটা ঢালাওভাবে সাজাতে হবে। ঢালাওভাবে সাজানোর মানে এই না যারা বিনিয়োগ করেছেন কিংবা করবেন তাদেরকে কোনোভাবে শাস্তি দেওয়া যায়, তারা কিন্তু কোনোভাবে শাস্তি পাওয়ার যোগ্য না। তাহলে যোগ্য কারা? যারা ব্যাংকের কন্ট্রোলে ছিলেন, যারা ব্যাংকিং করেছেন, যারা ব্যাংক রেগুলেট করেছেন, তারা। বিনিয়োগকারীরা কিন্তু কর্মসংস্থান করেছেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন, বাংলাদেশের অর্থনীতি আজকে এই পর্যায়ে এসেছে। জনাব রশিদ, আমি এখানে একটু আপনার সঙ্গে যোগ করতে চাই। 50 বছর 53 বছরের ইতিহাস যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে বাংলাদেশ কতখানি এগিয়ে গেছে। আজকে গত কোয়ার্টারে লুটপাটের অভিযোগ ছিল, তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন কিনা আপনার কাছে কি মনে হয়? জনাব রশিদ, ব্যাংক মালিকদের পাশাপাশি ব্যাংক কর্মকর্তাদেরও বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ এসেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে কিনা আপনি কি মনে করেন? এটা বিবেচনা সাপেক্ষ। আমি ঢালাভাবে বলতে পারবো না। আমি শুধু এইটুকু বলতে পারবো যারা এটার সাথে সম্পৃক্ত ছিল তাদের একটা শাস্তি হওয়া উচিত। কারণ হচ্ছে যে ভবিষ্যতে যাতে এই ব্যাংকিং সেক্টরটা আর কেউ ছিনিমিনি খেলা না করতে পারে, ইভেন ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী, ইভেন ব্যাংকের পরিচালনা পর্ষদের যারা সদস্য এবং বাংলাদেশ ব্যাংকের যারা রেগুলেট করেন, তারা এটা কিন্তু চেইন ভাবে আসতে হবে, একজন না। শুধু ব্যাংক কর্মকর্তা উনি অর্ডার ফলো করেছেন, অর্ডারটা কে দিয়েছেন অন দ্য ব্যাংক, তার উপরে কে অর্ডারটা দিয়েছেন, এটাও কিন্তু একটা বিবেচনার ব্যাপার। ফলে ব্যাংক কর্মকর্তাকে শুধু শাস্তি দিলে হবে না, এই পুরো চেইনটাকে ভাঙার যে প্রসেস, এটাকে অ্যাড্রেস করতে হবে। এই প্রসেসটা যদি না ভাঙা যায় তাহলে আগামীতেও এই সেম সমস্যাটা আমরা এক্সপেরিয়েন্স করবো বলে আমার বিশ্বাস। কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নিতে গেলেই ব্যাংক গভর্নর অস্থিরতার আশঙ্কা করছেন, আপনার আসলে কি মনে হয়? শোনেন, আজকে কি আমরা কি খুব স্বস্তিতে আছি? আমি বলবো যে স্বস্তিতে নাই। কেন নাই? আজকে আমাদের যে কনফিডেন্স অন ইনভেস্টমেন্টস, এটাকে আমাদের বাড়াবার জন্য সরকারকে অ্যাড্রেস করতে হবে। আজকে আমরা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি, যেখানে সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট হয়েছে, সবচাইতে বেশি রপ্তানি হয়, সবচাইতে বেশি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। বাংলাদেশ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আরএমজি, গার্মেন্ট সেক্টর। আজকে এই সেক্টরটা একটা অস্থিরতার মধ্যে অবস্থান করছে, এক দল গেছে আরেক দল আসছে। এরকম যদি অস্থিরতা থাকে তাহলে কিন্তু বিনিয়োগকারীরা কিন্তু ভবিষ্যতে কিংবা যারা এই গার্মেন্টস ক্রেতা, তারাও কিন্তু কনফিডেন্স হারিয়ে ফেলবে। আগে কনফিডেন্স বিল্ড করার জন্য সরকারকে কঠোর হাতে এই জায়গাকে হাত দিতে হবে। সরকার যদি হাত না দেয় তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রি সাস্টেইন করবে না, তাহলে কিন্তু আগামী প্রজন্মের জন্য কর্মসংস্থান হবে না। জনাব রশিদ, এই যে ব্যাংক খাতের যে অস্থিরতা, এই অবস্থায় আপনারা কি বিনিয়োগের সুযোগ পাচ্ছেন? আমরা আশাবাদী। আমি আশাবাদী 2025 সালে অনেক পরিবর্তন আমরা দেখতে পাবো ব্যাংকে। আপনার আগামীতে বিনিয়োগ করার জন্য যে ইয়েটা যা আসবে, পরিস্থিতি যেটা আসবে, আমার কাছে মনে হয় খুবই ভালো। কেন ভালো? আমাদের দেশে প্রায় 25 থেকে 30 লক্ষ লোক কর্মসংস্থানের জন্য আসে। বাংলাদেশে যে ধরনের শিল্প, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আসা উচিত, সেসব ইন্ডাস্ট্রিতে কিন্তু এই ধরনের ইয়াং ওয়ার্কার দরকার হয়। শিপ বিল্ডিং বলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলেন, কিংবা আপনি যে কোনো সেলাই বিষয়ক শিল্পের কথা বলেন,
আমাদের কিন্তু মনে রাখতে হবে যে অতীতে আমাদের কোভিড গেছে, এরপরে গেছে গ্লোবাল সাপ্লাই চেনের চ্যালেঞ্জ। আমাদের এখন ডলারের যে ভ্যারিয়েবল যে ফিগারস যে নাম্বারস যেটা যাচ্ছে যে চ্যালেঞ্জ যাচ্ছে। জনাব রশিদ, এখানে একটু আমি যোগ করতে চাই যে বাংলাদেশের ক্রেডিট রেটিং এর আসলে উন্নয়নের কোনো সুযোগ আছে কিনা, না আপনারা কি দেখছেন, আপনাদের কাছে কি মনে হচ্ছে? আমরা আশা ছাড়তে চাই না, এটা হচ্ছে আমাদেরই দায়িত্ব। আমরা যারা বিনিয়োগকারী তাদের দায়িত্ব, আমাদের সাথে সাথে ব্যাংকিং সেক্টরকে দায়িত্ব। এই চ্যালেঞ্জিং সময় ব্যাংকে এগিয়ে আসতে হবে, ব্যাংকে আরো বেশি বিনিয়োগের জন্য আরো বেশি ছাড় দিতে হবে প্রয়োজন বলে। কারণ হচ্ছে এদেশের প্রচুর লোক আছে যারা শিল্প উদ্যোক্তা এবং যারা ইয়াং জেনারেশন, তারা উদ্যোক্তা হতে চায়। ব্যাংক যদি টাইট অবস্থা এখন থাকে, ব্যাংকের রেগুলেশন যদি আরো বেশি টাইটেন হয়, তাহলে কিন্তু এই ভবিষ্যতের প্রজন্ম বিনিয়োগ করার জন্য আসবে না। আর যদি না আসে তাহলে তো আমাদের কর্মসংস্থান হবে না। আজকে যে লোকটা কাজ খুঁজছে, আগামীতে সেই বিনিয়োগ করবে। ফলে ব্যাংকিং সেক্টরকে আরো সুন্দরভাবে ভালোভাবে সাজিয়ে আমাদের যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের ক্রেডিট রেটিং অবশ্যই ক্রমান্বয়ে বাড়বে। আপনি যেমনটা বললেন, আমি সেই সূত্র ধরে বলতে চাই যে বাস্তবে আসলে বৈদেশিক যে বিনিয়োগ সেটি বাস্তবায়নে কতটা উদ্যোগ নেওয়া হচ্ছে বা আকর্ষণে কতটা উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং এই উদ্যোগগুলো কতগুলো বাস্তবসম্মত। আমি যদি অতীতটা দেখি, অতীতটা খুব যে একটা ভালো ছিল তা না। কেন? অতীতে যারা বসতেন, ধরেন বাংলাদেশে যে বিনিয়োগ বোর্ড আছে ওখানে যারা বসতেন তারা সরকারি কর্মকর্তা এবং তারা ট্র্যাডিশনাল ওয়েতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেন। বাংলাদেশের রাইট ফিগারসটা ওনারা মার্কেটিং করতে পারেন নাই। আজকে যিনি বসছেন বিনিয়োগ বোর্ডে, উনি প্রাইভেট সেক্টরে মানে সবকিছু বোঝেন এবং ব্যাংকিং সেক্টরটাকে উনি বোঝেন। ফলে বাংলাদেশকে কিভাবে মাইলেজ আনতে হবে যেটা কনফিডেন্স দিবে বিনিয়োগকারীদের, বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের। স্থানীয় বিনিয়োগকারীদেরও কিন্তু কনফিডেন্স দরকার, শুধু বিদেশি না। এই বিনিয়োগকারীদের যদি কনফিডেন্স আনতে হয়, তাহলে বাংলাদেশে যে রেগুলেটরি রিকোয়ারমেন্টস রিফরমেশনস দরকার আছে সেই জিনিসটাকে অ্যাড্রেস করা ঋণ খেলাপিদের কথা আপনি বললেন, তাদের আসলে কতটা যদি শাস্তি দেওয়া উচিত এবং কতটা দেয়া হচ্ছে, তারা সুযোগই বা কতটা পাচ্ছে, মানে ঋণ যারা পরিশোধ করছে তাদের থেকে তারা কি বেশি সুযোগ পাচ্ছে? যারা ঋণ পরিশোধ করছে তারাও খুব একটা সুযোগ পাচ্ছে না। ব্যাংকিং সেক্টরটা পুরা ব্যাংকের কাছে অর্থনৈতিকভাবে তারা সচ্ছল না। অনেক ব্যাংক আছে যারা খুব কঠিন অবস্থায় আছে, তারা আর ফাইন্যান্সিং করার মতন জায়গায় নাই। যদি এখন ফাইন্যান্সিং করে, কারণ অনেক বিনিয়োগকারী ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভীষণভাবে, বিশেষ করে ডলারে। তারপরে ছিল গ্লোবাল সাপ্লাই চেনের চ্যালেঞ্জ, তার আগে ছিল কোভিড। এই তিনটা এফেক্ট নিয়ে তারা কিন্তু একটা ভীষণ চ্যালেঞ্জের মুখে আছে। এটা সরকারকে বুঝতে হবে, এটা ব্যাংককে বুঝতে হবে, নতুন করে বিনিয়োগ, নতুন করে পুঁজি দিতে হবে এইসব বিনিয়োগকারীদের। কেন? কারণ হচ্ছে এরা তো কর্মসংস্থান করেছে, এদের তো মেশিন আছে, এদের তো বাজার আছে। নাইটা কি? ওয়ার্কিং ক্যাপিটাল। এই ওয়ার্কিং ক্যাপিটাল নতুন করে যদি দেওয়া যায়, তাহলে কিন্তু ব্যাংকে এই লোনগুলো আবার ফেরত যাবে এবং ক্রমান্বয়ে ব্যাংক তাদের টাকা ফেরত পাবে। এই সুযোগটাকে, এই অ্যানালাইসিসটুকু ব্যাংক করতে হবে। তাহলে কিন্তু আমরা এই ঋণগ্রস্ত ব্যবসায়ী কমিউনিটি আমরা শেষ করব, আলোচনা শেষ পর্যায়ে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। এখন আমদানি রপ্তানিতে ডলারের সরবরাহ স্বাভাবিকভাবে পাচ্ছেন কিনা? ডলারের আমদানিতে, এক্সপোর্টে আর্নিং এ ডলার কিন্তু আছে আমাদের কাছে, কিন্তু আমরা যখন ইম্পোর্ট সেটেলমেন্টে যখন যাচ্ছি তখন কিন্তু উচ্চ দামে আমাদেরকে ডলার কিনতে হচ্ছে। কেন? এই লাভটা ব্যাংক করছে। কেন? এটাকে কেন রেগুলেটরি বডি শক্ত হাতে ধরছে না? কেন? আমাদেরকে এইসব প্রশ্ন আমি তুলে ধরলাম আপনাদের সামনে। আমাদেরকে দেখতে হবে প্রত্যেকটা ব্যাংক, যারা বড় ব্যাংক আছে, তারা কিন্তু অত্যন্ত উচ্চ মুনাফা করছে। কি দিয়ে করছে? তাদের আয়ের উৎসটা কি? এই ডলার, এই ঋণের টাকা। তারা কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল দিচ্ছে না দিয়ে তারা কিন্তু জনাব হুমায়ুন রশিদ, আমরা আলোচনার একেবারেই শেষ পর্যায়ে। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, ব্যাংক খাতের পরিস্থিতি নিয়ে আমরা আলোচনায় যুক্ত হয়েছিলাম বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB'র সাবেক সভাপতি হুমায়ুন রশিদের সঙ্গে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চতুর্থ দিন আজ ছুটির দিন হওয়ায় ধীরে ধীরে বাড়ছে ক্রেতা দর্শনার্থীর ভিড়। বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। চতুর্থ দিনের মতো এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে। সকালবেলা সূর্যের হাসি আমরা দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে সূর্যের দেখা কিন্তু নেই। ঠিক একই রকম পরিস্থিতি কিন্তু আমরা রাজধানীর যে অদূরেই যে পূর্বাঞ্চলে যে মেলাটি হচ্ছে সেখানে দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে যে বেলা গড়ানোর সাথে সাথে যেমনটি ব্যবসায়ীরা এখানে মনে করেছিল যে ক্রেতা সমাগম বাড়বে, ঠিক একই রকমভাবে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে গেট দিয়ে কিছু কিছু মানুষ প্রবেশ করছে, তার ভিতরে ব্যবসায়ীরাই বেশি হচ্ছে। কেননা সকাল থেকে শুরু করে তাদের যে ব্যবসা যে প্রতিষ্ঠান ঠিকঠাক করার যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু ব্যস্ততা তারা কাটাবেন। অন্যদিক থেকে এই যে ক্রেতা সমাগম বাড়বে, কিন্তু তাদের যে প্রত্যাশা সেটাও কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে বাড়বে, এরকম আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে লোকজন যে সমাগম আমরা দেখতে পাচ্ছি, অধিকাংশ লোকই কিন্তু এখনো পর্যন্ত এসছেন মেলাটা দেখতে। কেননা হচ্ছে যে মেলা দেখার পাশাপাশি যখন পছন্দের পণ্যটি তারা পাবেন সাথে সাথে কিন্তু ক্রয় করবেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। এর পাশাপাশি ব্যবসায়ীরা তাদের যে প্রত্যাশা, যে আমরা জানি যে মেলার প্রথম 15 দিন পর্যন্ত কিন্তু ক্রেতা সমাগম থাকে, কিন্তু সেই মুহূর্তে কিন্তু বিক্রি কিনেটা কিন্তু তুলনামূলকভাবে কম হয়। ঠিক 15 দিন পরেই কিন্তু জমজমাট ভাবে ঠিক যেভাবে গড়ে ওঠে সেভাবেই কিন্তু বিক্রি কিনে আমরা দেখতে পারি। তবে এইবার একটু ইউনিক, তার কারণ হচ্ছে যে এই যে অনলাইনের মাধ্যমে কিন্তু ব্যবসার প্রতিষ্ঠানগুলো যে যার যার মতো করে পছন্দ করে কিন্তু কিনতে পেরেছেন এবং যে যার যার মতো করেই কিন্তু স্টল নিয়ে বসতে পেরেছেন। তবে এই ক্ষেত্রে আমরা একটু বলতে চাই যে মেলায় যে স্টল বা এবারের যে মেলায় প্যাভিলিয়নের সংখ্যা সেটি কিন্তু প্রায় 362টি, যার মধ্যে 351টি হচ্ছে আমাদের দেশীয় প্রতিষ্ঠান বা দেশীয় স্টল বা প্যাভিলিয়ন বলতে পারি। বাকি যে 11টি স্টল রয়েছে তার মধ্যে ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া এই 7টি দেশের মধ্যে রয়েছে। তবে এই ক্ষেত্রে বলা যায় যে সকাল 10টা থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত চলবে এই যে এখানকার মেলা। তবে আগত যে ক্রেতারা এখানে এসেছেন সকলের মাঝে কিন্তু একটা উৎফুল্ল ভাব আমরা দেখতে পেয়েছি, কেননা সবাই চায় যে পছন্দের পণ্যটি যে শুধুমাত্র দেশীয় ব্যবস্থাপনা তৈরি তা নয়, বিদেশি যে পণ্যটি হাতের নাগালে পাবেন সেটি কিন্তু ক্রয় করবেন। তবে এই ক্ষেত্রে বলা যায় যে সবাই যার যার যে পছন্দের পণ্য সেটি কিন্তু হাতের নাগালে মিলছে, যার কারণে কিন্তু মেলায় উৎসুক জনতার ভিড় বাড়বে, এরকম প্রত্যাশাও কিন্তু ব্যবসায়ীদের রয়েছে। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তার সর্বশেষ পরিস্থিতি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে কমছে আমদানি। বৈশ্বিক মন্দা আর নানা প্রতিবন্ধকতা এই অবস্থার জন্য দায়ী বলছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে বন্দরের সামনে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের প্রথম স্থলবন্দর বেনাপোল, 1972 সাল থেকে এই বন্দরটির যাত্রা। বর্তমানে দেশে 24টি স্থলবন্দর আছে। এই 24টি স্থলবন্দরের মধ্যে 16টি স্থলবন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে সড়ক পথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। এবং এই আমদানি রপ্তানি, যে পরিমাণ আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে তার প্রায় 80% হয়ে থাকে বেনাপোল বন্দর দিয়ে। এবং এই বেনাপোল বন্দর দিয়ে যে পরিমাণ পণ্য আমদানি হয় এবং যে রাজস্ব আসে তা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রেখে আসছে। তবে গেল বছর যে বৈশ্বিক মন্দার কারণে যে বিরূপ প্রভাব, এই প্রভাবের কারণে আমদানি রপ্তানি বাণিজ্য কমে যাওয়ায় কিন্তু আমরা দেখতে পেয়েছি 2023 সালের থেকে 2024 সালে এসে 75,746 মেট্রিক টন পণ্য আমদানি কমেছে। আমরা কথা বলেছি বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে। স্থলবন্দরের যে তথ্য মতে আমরা জানতে পেরেছি 2024 সালে 96,190টি ট্রাকের মাধ্যমে ভারত থেকে 20,38,780 মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়। এ সময় এর আগে আমরা দেখতে পেয়েছি 2023 সালে
ভারত থেকে আমদানি হয়েছে 21,14,509 মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য, অর্থাৎ 2023 সাল থেকে 2024 সালে এসে এই বেনাপোল বন্দরে আমদানি কমেছে 75,746 মেট্রিক টন। আমরা কথা বলেছি বেনাপোল স্থল বন্দরের পরিচালক এর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যে বৈশ্বিক মন্দার যে বিরূপ প্রভাব ছিল, সেই প্রভাব ধীরে ধীরে কাটতে শুরু করেছে এবং ভারত থেকে আমদানি বাড়তে শুরু করেছে এবং বেনাপোল বন্দরে যে কার্গো ভেহিক্যাল টার্মিনাল, সেই টার্মিনালটিও চালু করা হয়েছে। ফলে তিনি আমাদের আশা করছেন যে গত বছর এই বেনাপোল বন্দর দিয়ে আমদানির পরিমাণ কমলেও তিনি আশা করছেন যে সামনের বছর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে যে আমদানি এবং রপ্তানির পরিমাণ সেটি বাড়বে এবং এই পণ্য থেকে যে রাজস্ব আদায় হবে সেই রাজস্ব আয়ে বড় ভূমিকা রাখবে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে গত 2024 সালে অর্থ বছরের চেয়ে 2023 সালে এসে যে আমদানি পরিমাণ প্রায় 76,000 মেট্রিক টন কমেছে তার সর্বশেষ। কুকি চীনের সন্ত্রাস ও চাঁদাবাজির মুখে বান্দরবানের পর্যটন শিল্পে ধস নেমেছে। নিরাপত্তার স্বার্থে নিষেধাজ্ঞার কবলে পর্যটনের ভরা মৌসুমে রুমা, থানসি এবং রোয়াংছড়ি একেবারেই পর্যটক শূন্য। দর্শনার্থীরা যেমন বগালে কিংবা কেওক্রাডংয়ের সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি আয় শূন্য স্থানীয় পাহাড়িরা মানবেতর জীবনযাপন করছেন। বান্দরবান ঘুরে সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। পর্যটনের এই পূর্ণ মৌসুমে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেওক্রাডং পর্যটক শূন্যতায় কেমন যেন বেমানান লাগছে। শুধু কেওক্রাডং পর্যটক শূন্য তা কিন্তু নয়, বান্দরবান পার্বত্য জেলার দর্শনীয় স্থানের জন্য সুপরিচিত রুমা, থানসি এবং রোয়াংছড়িতে এখনো পর্যটক প্রবেশ ঠেকাতে জেলা প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। টুরিস্ট নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ। যারা গাড়ি মালিক, যারা দোকানদার, যারা ট্যুরিজম করে অনেক লস। সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সহিংসতার কারণে প্রশাসনের এই কঠোরতার ভুক্তভোগী পাহাড়িরাও, বিশেষ করে দৃষ্টিনন্দন মূল্যায়পাড়া কিংবা বগালেক এলাকার পাহাড়ি মালিকানাধীন কটেজগুলো শূন্য পড়ে আছে। পর্যটকের আশায় ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে ছোট ছোট খাবারের হোটেলগুলো, কিন্তু সেখানেও হতাশ হতে হচ্ছে মালিকদের। কম্বল, চাদর, যেগুলো মাফলার যেগুলো বোনানো হয়েছে, এগুলো ক্ষেত্রেও বেচা কেনার সমস্যা দেখা দিচ্ছে। 4-5টা কটেজ আছে পাড়াতে, এগুলো এখন টাকা পয়সা কোনো ইনকাম নাই। কুকি চীন প্রধান ও আইন শৃঙ্খলা বাহিনীর তালিকার মোস্ট ওয়ান্টেড নাতান বোম বাংলাদেশ সীমান্তবর্তী ভারতে অবস্থান নিল তার অনুসারীরা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাদেরকে বয়কট করেছি, আর এই বয়কটের প্রতিফলন হয়ে এখন তারা দেখছে যে অপরাধ করেছে, সে অপরাধে অনুতপ্ত হয়ে একদম গহীন অরণ্যে চলে গেছে, যেটা নাগালের বাইরে। তারা যে ধরনের মোবাইল সিম ব্যবহার করছে, প্রকৃতপক্ষে তাদের নিজস্ব কোনো এনআইডি না। বান্দরবানের 7 উপজেলায় মোট লোক সংখ্যা 4,81,000, এর মধ্যে সরাসরি 1 লাখ মানুষ পর্যটনের সঙ্গে জড়িত, আর বেশিরভাগ পাহাড়ি জুম চাষি হিসেবেই পরিচিত। তবে স্থানীয়রা এটি আর দেখতে চায় না, তারা চায় এই বান্দরবনে আবারও পর্যটকরা ফিরবে, আবারও প্রাণ ফিরে পাবে এখানকার কেওক্রাডং, এখানকার বগালেক এবং মূল্যায়পাড়া। বান্দরবনের রুমার বগালেক থেকে কমল দে, সমসংবাদ। চট্টগ্রামের ফৌজদারহাটে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। দুঃখিত, আমরা একটু পরে যাব লাইভটিতে, তার আগে একটি প্রতিবেদন দেখে নেই। পার্বত্য জেলা রাঙ্গামাটিতে 6 লাখ মানুষের বসবাস, অথচ কর্মসংস্থানের অভাবে সৃষ্টি হয়েছে বেকারত্ব। বেশ কিছু খাতে প্রশিক্ষণ সুবিধা থাকার পরও জনশক্তি রপ্তানিতে এই জনপদের অবস্থা তলানির দিকে। তবে সীমাবদ্ধতা থাকার পরও এই খাতকে এগিয়ে নিতে কাজ চলছে, জানান কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। রাঙামাটি শহরের বিজন সরণি সড়কে এই ভবনে চলছে কর্মসংস্থান ও জনশক্তি কার্যক্রম, অথচ যেখানে বেশিরভাগ টেবিলেই নেই কোনো স্টাফ। মাত্র 2 জন স্টাফ টেবিলে ঘুরে ঘুরে সম্পন্ন করছেন দাপ্তরিক কাজ। 17 পদের বিপরীতে কর্মরত মাত্র 3 জন। জরাজীর্ণ এই অফিস দেখেই বোঝা যায় জেলার জনশক্তি রফতানির অবস্থা।
অথচ এই জেলায় রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে ড্রাইভিং, ওয়েল্ডিং, জাপানি ও কোরিয়ান ভাষা শিক্ষা সহ বিভিন্ন ট্রেডে দেওয়া হয় প্রশিক্ষণ। রয়েছে বিদেশ গমনেচ্ছুকদের ওয়ারেন্টেশন ব্যবস্থা। তারপরেও জেলার জনশক্তি রফতানির হার তলানির দিকে। চলতি অর্থ বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ গমন করেছেন মাত্র 505 জন। সঠিক প্রচারণা ও জনসচেতনতা সৃষ্টি করা গেলে এই খাতের যথেষ্ট সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। পার্বত্য এলাকার মধ্যে প্রচারণার মধ্যে তারা তো আমরা কোনো সময় দেখিনি যে এই অফিসগুলো এখানে কোনো ধরনের কার্যক্রম বা প্রচারণা চালাতে। জাপান বলেন, কোরিয়া বলেন বা সিঙ্গাপুর বা অন্যান্য সেই এলাকার মানে সেই দেশের মধ্যে কিন্তু অনেক জনগোষ্ঠীর সাথে খাদ্য অভ্যাসের মধ্যে মিল আছে। আমি মনে করি সেটাকে কাজে লাগিয়ে এই এলাকার জনগোষ্ঠীকে একটু বিশেষভাবে কাজে লাগানো যেতে পারে। কৃষি নির্ভর জনগোষ্ঠী সেভাবে গড়ে ওঠার সুযোগ নাই। দ্বিতীয়ত হচ্ছে শিল্প কারখানা নাই এখানে, যেখানে মানুষ কর্মসংস্থান হবে। সেক্ষেত্রে বিদেশে তাদেরকে প্রশিক্ষিত করে পাঠানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক মানে শক্তি হিসেবে গড়ে ওঠার সুযোগ আছে। তবে সীমাবদ্ধতার পরও এই খাতকে এগিয়ে নিতে কাজ চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমাদের উপজেলা পর্যায়ে কোনো অফিস নাই। এই সীমাবদ্ধতার মাঝেও আমরা বিভিন্ন উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমরা সভা, সেমিনার এবং প্রচারের মাধ্যমে তথ্যপাত্রগুলো আমরা তুলে ধরছি, যাতে এই সেক্টরকে, অভিবাসন সেক্টরকে আর এগিয়ে নিয়ে যায়। কর্মসংস্থান ও জনশক্তি অফিসের তথ্য মতে বর্তমানে রাঙ্গামাটি জেলায় 10,072 জন প্রবাসী রয়েছেন। সময় সংবাদ, রাঙ্গামাটি। ফৌজদার হাটে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে একটি মাসব্যাপী যে ফুল উৎসব সেটির উদ্বোধন করেছেন সচিবরা এসেছেন, এবং এখানে জেলা প্রশাসন প্রশাসক ফরিদা খানম এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আসে কিন্তু কিছুক্ষণ ঠিক এখন থেকে ঠিক 2 মিনিট আগে কিন্তু বেলুন উড়িয়ে এই যে মাসব্যাপী ফুল উৎসবের আয়োজন করেছে। এখানে কিন্তু অতিথিরা কিন্তু এই মুহূর্তে আসছেন, আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক রয়েছেন এবং মন্ত্রী প্রশিক্ষক সচিবরা রয়েছেন, এবং তারা কিছুক্ষণ পরে কিন্তু এটির উদ্বোধন করে এখন বিভিন্ন জায়গায় কিন্তু তারা একটু ঘুরে যাচ্ছেন যে ফুলের যে উৎসবের যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে এখানে যে 136 প্রজাতির যে ফুল রয়েছে সেই ফুলগুলো দেখছেন, এবং লক্ষাধিক যে ফুলের চারা রয়েছে সেটি কিন্তু তারা কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছেন, এবং বিভিন্ন যে স্টল রয়েছে সেই স্টলগুলো কিন্তু তারা দেখছেন। আপনাকে জানিয়ে রাখি, এটা এক সময় কিন্তু এটি এক সময় মাদকের সাম্রাজ্য ছিল, আগ্রা ছিল। এটিকে পরবর্তীতে জেলা প্রশাসনের মাধ্যমে এই জায়গাটি উদ্ধার করে কিন্তু প্রায় এখানে 194 একর জায়গা রয়েছে, এটি উদ্ধার করে কিন্তু এখানে ফুলের বাগান করা হয়েছে। অর্থাৎ মাদকের রাজ্যে ফুলের সাম্রাজ্য, এইরকম আমরা যে দীর্ঘ 10 বছর ধরে কিন্তু এটি মাদকের আস্তানা ছিল। এখানে কিন্তু রাতে বা দুপুরে কোনো মানুষ কিন্তু ভয়ে কিন্তু এখানে আসতো না, কিন্তু না আসার কারণে পরবর্তীতে এই জায়গাটি উদ্ধার করে জেলা প্রশাসন নানাভাবে কিন্তু এটাকে এই যে ফুল উৎসবে আয়োজন করেছে 1 মাস ব্যাপী। এখানে নানা জায়গা থেকে যারা আসবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে যারা যোগাযোগ যেন সমস্যা না হয় এবং নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। মূলত জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের স্মরণে এবং তাদের স্মৃতিগুলো নতুন প্রজন্মর কাছে তুলে ধরার জন্যই কিন্তু এবারের এই উৎসবটি আয়োজন করেছে বলে তারা জানাচ্ছেন। কিছুক্ষণ আগে কিন্তু আসলে বেলুন উড়িয়ে এই বর্ণাঢ্য মাসব্যাপী যে উৎসবের আয়োজন উদ্বোধন করেছেন, এবং পাশাপাশি এখানে মাসব্যাপী বিভিন্ন ঘুড়ি উৎসব, বই উৎসব এবং যে নৌকা বাইচ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। সবকিছু মিলিয়ে যেটি বলা যায় যে আজকে যে মাসব্যাপী যে উৎসব শুরু হয়েছে, ফুলের উৎসব, সেটি আগামী 1 মাস পর্যন্ত চলবে, অর্থাৎ ফেব্রুয়ারি 4 তারিখ পর্যন্ত চলবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ভঙ্গুর দশায় সেন্ট মার্টিন দ্বীপে নামার একমাত্র জেটি। ওপর থেকে আপাত দৃষ্টিতে ঠিকঠাক মনে হলেও বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে অবকাঠামোটি। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। দ্রুত নতুন জেটি নির্মাণের দাবি স্থানীয়দের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বঙ্গোপসাগরের বুকে 8.5 বর্গ কিলোমিটারের দ্বীপ সেন্ট মার্টিন। এই দ্বীপে বসবাস করে প্রায় 10,000-এর বেশি বাসিন্দা। আর পর্যটন মৌসুমে প্রতিদিনই পর্যটকবাহী জাহাজে আসা যাওয়া করে 2000-এর মতো পর্যটক, যাদের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। জাহাজ কিংবা ট্রলার, যাত্রী বা মালামাল নিয়ে ভিড়ে সেন্ট মার্টিন দ্বীপের একমাত্র জেটিতে। কিন্তু গুরুত্বপূর্ণ এই জেটির এখন বেহাল দশা। উপর থেকে ফিটপাট দেখতে হলেও ভেতরে ভঙ্গুর দশা স্থাপনাটির। কোথাও ভেঙে পড়েছে রেলিং, পিলারে ধরেছে ফাটল, নিচের অংশে পুরো আস্তরণ উঠে বিপজ্জনকভাবে বের হয়ে গেছে রড। জাহাজ সেন্ট মার্টিন জেটিতে ভিড়লে নামার সময় বিপাকে পড়েন পর্যটকরা। নামতে গেলে ঝুঁকিপূর্ণ, এখানে
নিচে পড়ার সম্ভাবনা আছে। এটা কাঠের তৈরি, দেখা গেছে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আগামীতে এটা যে কোনো সময় কি জাহাজের ধাক্কা খেয়ে জোরে জোরে ভেঙে পড়তে পারে। উপজেলা প্রশাসন বলছে জরাজীর্ণ জেটিটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই ক্ষেত্রে জেলা পরিষদকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী বলেছেন যে এটি খুব দ্রুতই এটি সমস্যাটি সমাধান করা হবে। সেন্ট মার্টিন দ্বীপের একমাত্র জেটিতে পর্যটন মৌসুমে প্রতিদিনই পর্যটকবাহী জাহাজ ভিড়ছে 5টি, আর স্থানীয় নৌযান ভিড়ে শতাধিক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দিনে দিনে প্রকট হচ্ছে সিরাজগঞ্জ বিসিক শিল্পনগরীর নানা সমস্যা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে কয়েকটি কারখানা। রিঙ্কু কুন্ডুর প্রতিবেদন, ছবি তুলেছেন অমৃত সেন। 1998 সালে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে প্রায় 12 একর জায়গার উপর গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। এরপর বছর যত গড়িয়েছে তত যেন সমস্যা বেড়েছে জেলার ক্ষুদ্র এই শিল্পনগরীটিতে। নগরীর প্রধান রাস্তা সংস্কারের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ভোগান্তি বাড়ছে উদ্যোক্তাদের। সেই সঙ্গে রয়েছে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থার অভাব। ব্যবসায়ীদের অভিযোগ সমস্যার কারণে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি কারখানা। অনেক উপচে পড়ে রাস্তাঘাট তোলা যায়, আমরা জনগণ বিসিকের লোকজন হাঁটতেই পারি না। 2-2.5 বছর এই রাস্তাটা এরকম হয়ে পড়ে, যেখান থেকে হাঁটা চলা করাই জুলুম, গাড়ি তো যা দূরের কথা। এই যে ট্রেনে গন্ধ, এখানে যে মিষ্টির মিল আছে, এই পানি যায় গন্ধে, এখান কোনো লোক যাইতে পারে না। তবে কর্তৃপক্ষ বলছে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বিসিকের বিদ্যমান সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ঠিকাদারকে বেশ কয়েকটি চিঠি দিয়েছি এবং আমার বিসিক কর্তৃপক্ষকেও চিঠি দিয়েছি। আশা করি খুব দ্রুত আবার নতুন করে কাজ শুরু করবে। আমাদের যে কয়েকটি শিল্প কারখানা বন্ধ অবস্থায় আছে, 4টি কারখানা, এর মধ্যে 3টি কারখানায় মামলাজনিত কারণে বন্ধ আছে। মামলা নিষ্পত্তি হলেই আশা করি খুব দ্রুত চালু হবে। সিরাজগঞ্জ বিসিক শিল্পনগরীতে ছোট বড় 18টি কারখানায় বিনিয়োগের পরিমাণ প্রায় 470 কোটি টাকা, যেখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে 2000 মানুষের। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দেখছেন এ সময়ের বাণিজ্য। জীবন মিনারেল ড্রিঙ্কিং ওয়াটারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হলো ওয়াকাথন 2025। শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আসুন হাঁটি সুস্থ থাকি প্রতিপাদ্যে ওয়াকাথনের আয়োজন করে চলো হাঁটি। রবীন্দ্র সরোবর থেকে শুরু করে জিগাতলা, শঙ্কর, ধানমন্ডি 27 হয়ে আবার রবীন্দ্র সরোবরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, জনস্বাস্থ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক অনুপম হোসেন, সিটি গ্রুপের বিপণন ও বিক্রয় বিভাগের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী, কাজী এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল আমিন সহ আরও অনেকে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 2টি প্যাভিলিয়ন নিয়ে হাজির হয়েছে আবুল খায়ের গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস লিমিটেডের মার্কস প্যাভিলিয়ন। মার্কস ফুল ক্রিম পাউডার সহ প্রায় 30টি পণ্যের পসরা সাজিয়েছে প্রতিষ্ঠানটি। রয়েছে ক্রেতাদের জন্য আমা কফি উপভোগ করার সুযোগও। এছাড়াও বাণিজ্য মেলার 17 নম্বর সাধারণ প্যাভিলিয়নে একসঙ্গে রাখা হয়েছে অরা মিল্ক পুষ্টিসহ সিলন ফ্যামিলি ব্লেন্ড টি। এই প্যাভিলিয়নে ক্রেতাদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় উপহার সহ মাসালা চা উপভোগেরও সুযোগ। বরিশালে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ফান্টাস্টিক কেক কার্নিভাল। আকিজ বেকার্স লিমিটেডের ফান্টাস্টিক কেকের আয়োজনে শুক্রবার বিকেলে নগরীর বেলস পার্কে এই কার্নিভালের আয়োজন হয়। 2 দিন ব্যাপী আয়োজনে আছে বিভিন্ন আকর্ষণীয় গেম সহ নানা আয়োজন। শনিবার রাত 9টা পর্যন্ত আয়োজন চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। আকিজ বেকার্স লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা শফিকুল ইসলাম তুষার জানান, তাদের এই কার্নিভালের মূল লক্ষ্য হল সুস্থ বিনোদনের মাধ্যমে পরিবারের সদস্য ও বন্ধুদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করা। অনুষ্ঠানে আকিজ বেকার্স লিমিটেডের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফ্যান্টাস্টিক কেক কার্নিভালের উদ্দেশ্য যেটা ফান এবং ফুর্তির সাথে ফ্যামিলি মেম্বাররা যারা আছে তারা যেন তাদের বন্ডিং আরও বাড়ে
তারা যেন আরও একত্রতাভাবে থাকে এবং আমাদের সমাজের জন্য তার কোনো ভেদাভেদ সৃষ্টি না থাকে, আর কোনো ভেদাভেদ না থাকে, আমরা সবাই একত্রিত হয়ে থাকি। স্পেশাল রেটে আমাদের কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট যদি কেউ কেনেন সেখানে আমরা গিফট ফ্রি কুপন দিচ্ছি, গেম কুপন। সেই গেম কুপনে পার্টিসিপেট করে আবারও আপনারা জিতে নিতে পারছেন অনেক ইন্টারেস্টিং প্রাইজে। আন্তর্জাতিক বাজারে খাবার কমলেও বেড়েছে চালের দাম। জাতিসংঘের খাদ্য কৃষি বিভাগ FAOর মাস ভিত্তিক মূল্য সূচক অনুযায়ী 2024 সালে খাদ্যশস্য ও চিনির দাম বাড়লেও কমতির দিকে ছিল ভোজ্য তেল, দুগ্ধ জাতীয় পণ্য, মাংসের দাম। 2023 সালের তুলনায় গত বছর সার্বিকভাবে গড়ে খাদ্যের দাম বাড়েনি, যদিও চালের দাম হয়েছিল 16 বছরের মধ্যে সর্বোচ্চ। চিনি, দুগ্ধজাতীয় পণ্য, ভোজ্য তেল ও দানাদার খাবারের দাম কমায় ডিসেম্বরে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগ FAOর মাসভিত্তিক মূল্যসূচক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মাস ব্যবধানে এই খাদ্যসূচক 0.5% বেড়ে হয়েছে 127 পয়েন্ট। তবে এটি এখনও 2023 সালের ডিসেম্বরের তুলনায় 6.7% বেশি। অবশ্য পুরো 2024 সালে খাদ্যসূচকের গড় ছিল 122 পয়েন্ট, যা আগের বছরের গড় মূল্যের তুলনায় 2.1% কম। দানাদার খাবার ও চিনির দাম বাড়লেও ভোজ্য তেল, দুগ্ধজাতীয় পণ্য ও মাংসের দাম সেই তুলনায় না বাড়ায় গেল বছর খাদ্যের দাম কমতির দিকে ছিল। গমের দাম স্থিতিশীল থাকায় গেল ডিসেম্বরে দানাদার খাবারের দাম অপরিবর্তন ছিল। একই সঙ্গে চাহিদা কমায় চালের দাম কমেছে 1.2%। 2023 সালের গড় মূল্যের চেয়ে দাম বেড়েছে 0.8%, যা গত 16 বছরের মধ্যে সর্বোচ্চ। চাহিদা কম থাকায় সয়া, সূর্যমুখী তেলের দাম কমে যাওয়ায় বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম মাস ব্যবধানে 0.5% কমেছে গত ডিসেম্বরে, যদিও বছর ব্যবধানে তা 33.5% বেড়েছে। টানা 3 মাস কমার পর ডিসেম্বরে 4% বেড়েছে মাংসের দাম। আর গেল বছর 2023 সালের তুলনায় মাংসের দাম বেড়েছে 7.1%। একই সঙ্গে টানা 7 মাস কমার পর বৈশ্বিক বাজারে দুগ্ধজাত পণ্যের দাম ডিসেম্বরে বেড়েছে 0.4%, আর বছর ব্যবধানে বেড়েছে 4.7%। পাশাপাশি আখের উৎপাদন বাড়ার সম্ভাবনা সামনে রেখে কমেছে চিনির দামও। চিনির দাম 2023 সালের একই সময়ের তুলনায় কমেছে 10.6%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টারের উন্নয়নে 2025 অর্থ বছরে প্রায় 80 বিলিয়ন বা $8,000 কোটি বিনিয়োগ করবে মাইক্রোসফট। এই বিনিয়োগের বেশিরভাগ অংশই যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা হবে। শুক্রবার এক ব্লগ পোস্টে এই পরিকল্পনার কথা জানান কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট ব্রাড স্মিথ। কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলকে প্রশিক্ষণ দিতে AI ব্যবহারে ও ক্লাউড ভিত্তিক অ্যাপ্লিকেশনের জন্য এই ডেটা সেন্টারের ওপর বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 2022 সালে ChatGPT আসার পর থেকে AI এ বিনিয়োগে বাড়িয়েছে বিশ্বের বাঘা বাঘা প্রযুক্তি কোম্পানি। একই সঙ্গে মাইক্রোসফটও তার AI অবকাঠামো উন্নত করতে ও ডেটা সেন্টার নেটওয়ার্কের পরিসর বাড়াতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্যাংক খাতে লাখ লাখ কোটি টাকা লুটপাটকারীদের বিচারে নেই দৃশ্যমান পদক্ষেপ, সুযোগ দিতে চান গভর্নর, কঠিন সিদ্ধান্ত নেয়ার পরামর্শ। আন্তর্জাতিক বাজারে 2023 সালের তুলনায় গত বছর বাড়েনি খাদ্যের দাম। 16 বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছিল চালের দর, জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার মাস ভিত্তিক প্রতিবেদন। এবং পূর্বাচলে চলছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কুয়াশা কাটায় সকাল থেকেই ভিড় ক্রেতা দর্শনার্থীদের, ছুটির দিনে চলছে ঘোরাঘুরি। এই ছিল এই সময়ের বাণিজ্যের, সঙ্গেই থাকুন সময়ের।